কয়েক বছর আগেও যে জামায়াত ইসলামীকে পশ্চিমা নীতি নির্ধারকেরা কার্যত অবিশ্বাসের চোখে দেখত, উদার গণতান্ত্রিক রাষ্ট্রগুলো এখন কেন জামায়াতকে কাছে টানছে, গণতন্ত্র বিরোধী রাজনৈতিক ইসলাম হিসেবে চিহ্নিত করত জামায়াতের রাজনীতিকে, এবং সহিংস উগ্রবাদের সঙ্গে সিস্টেমিক যোগসূত্র আছে বলে ধরে নিত। আজ সেই জামায়াতকেই নানা দেশের দূতাবাস সংশ্লিষ্ট পরিমণ্ডলে স্বাভাবিক, বৈধ, আলোচ্য স্টেক হোল্ডার হিসেবে বসানো হচ্ছে। কেন আগে জামায়াতকে পশ্চিমারা দূরে রেখেছিল, আর কেন এখন এত কাছে টানছে? আসুন এই দুই প্রশ্ন নিয়েই এগুতে শুরু করি আমরা। আগে কেন দূরে রেখেছিল এটা দিয়ে শুরু করি। এটা বুঝতে হলে আমাদের তিনটা স্তর মাথায় রাখতে হবে: ঐতিহাসিক বৈধতা, আদর্শিক অবস্থান, আর সহিংসতার বাস্তব অভিজ্ঞতা। ঐতিহাসিক স্তরে জামায়াতের 1971-এর ভূমিকা বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় নৈতিক বিভাজন রেখা। যুদ্ধাপরাধের বিচার ঘিরে রাষ্ট্রীয় এবং সামাজিক পুনর্গঠন যেমন হয়েছে, তেমনি জামায়াতের উপর এক ধরনের স্থায়ী রাজনৈতিক কলঙ্ক প্রতিষ্ঠিত হয়েছে। পশ্চিমাদের কাছে বিষয়টা শুধু ইতিহাসের বিতর্ক ছিল না, এটা ছিল রাজনৈতিক গ্রহণযোগ্যতার প্রশ্ন। কারণ 1971-এর সময়ে পাকিস্তানি সামরিক বাহিনীর সহযোগিতার অভিযোগ এবং সেই ইতিহাসকে স্পষ্টভাবে স্বীকার না করা, ক্ষমা না চাওয়া বা ন্যূনতম নৈতিক দায় গ্রহণ না করার প্রবণতা, এগুলো দলটিকে দীর্ঘদিন অস্বস্তিকর করে রেখেছিল। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াতের নেতা প্রয়াত হয়েছেন। তিনি যখন পদত্যাগ করেন, তিনি এই প্রসঙ্গটি তুলেছিলেন। তিনি বলেছিলেন যে 1971-এর ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা চায়নি দলটি। গণতান্ত্রিক দল হিসেবে নিজেকে পুনর্গঠন করতে পারেনি জামায়াত, যা মূলধারার রাজনীতিতে জামায়াতের গ্রহণযোগ্যতার সংকটকে আবার সামনে এনেছিল। আর দ্বিতীয় স্তরটা কি? দ্বিতীয় স্তরটা হচ্ছে আদর্শিক। জামায়াতের রাজনৈতিক প্রকল্পটা মূলত গণতন্ত্রকে মাধ্যম হিসেবে ব্যবহার করে ধর্মীয় শাসন ব্যবস্থার দিকে এগোনোর ধারণার সঙ্গে ঘনিষ্ঠ। পশ্চিমা উদার গণতন্ত্রের চোখে এখানে সমস্যা দুটো: এক, দলটি নির্বাচনমুখী হলেও গণতান্ত্রিক রাষ্ট্রচিন্তার সঙ্গে তার শেষ লক্ষ্য মেলে না। দুই, সংখ্যালঘুর অধিকার, নারীর অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, এসব ইস্যুতে জামায়াতকে বিশ্বাস করার মতো ধারাবাহিক রেকর্ড পশ্চিমাদের কাছে নেই। বাংলাদেশের ভেতরে আদালতেও একসময় জামায়াতের বিরুদ্ধে নিবন্ধন নিয়ে আপত্তি তোলা হয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা দেখেছে যে দলটির সাংবিধানিক অবস্থান ধর্মনিরপেক্ষ কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক, অর্থাৎ গণতন্ত্রের সঙ্গেই সাংঘর্ষিক। এই আদর্শিক দ্বন্দ্ব বহুদিন পশ্চিমাদের শর্ত সাপেক্ষ দূরত্ব তৈরি করেছিল জামায়াতের সঙ্গে। তবে এক্ষেত্রে আমেরিকা সবসময়ই জামায়াতকে কোলে রেখেছিল। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলি আবার জামায়াতের সঙ্গে ঘেঁষেনি। অন্যদিকে যুক্তরাজ্য সেই মুক্তিযুদ্ধের পরেও জামায়াতের সাবেক আমির গোলাম আজমকে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করার সুযোগ দিয়ে যুদ্ধাপরাধীদের আশ্রয় দিয়েছিল। কিন্তু বাংলাদেশে জামায়াতের রাজনীতিকে তারা কতটা সাহায্য সহযোগিতা করেছে সে বিষয়ে আগে কিছু জানা না গেলেও এখন স্পষ্টভাবে সেটা বোঝা যাচ্ছে। তৃতীয় স্তরটা সহিংসতা এবং উগ্রবাদ। 2000 সালে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, জেএমবি ধরনের নেটওয়ার্ক এবং পরবর্তী সময়ের সন্ত্রাসী ঘটনার প্রেক্ষাপটে পশ্চিমা নিরাপত্তা মহলে একটি ধারণা শক্ত হয়। রাজনৈতিক ইসলামের কিছু ধারা সরাসরি সন্ত্রাসী সংগঠন না হলেও সন্ত্রাসী নেটওয়ার্কের জন্য সামাজিক এবং সাংগঠনিক অক্সিজেন তৈরি করে, যার সঙ্গে জামায়াত যুক্ত। যে কারণে কানাডার আদালত পর্যন্ত জামায়াতকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছিল। মিডিয়া এবং বিশ্লেষণী লেখায় জামায়াত ঘনিষ্ঠ প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে উগ্রবাদী নেটওয়ার্কের যোগসূত্রের অভিযোগ এসেছে। উদাহরণ হিসাবে একাধিক বিশ্লেষণে যুক্তরাষ্ট্রের পুরনো কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম প্রসঙ্গ টেনে ইসলামী ব্যাংক এবং জেএমবি অর্থায়নের অভিযোগের উল্লেখ দেখা যায়, যেগুলো পশ্চিমা দৃষ্টিতে জামায়াতকে ঝুঁকিপূর্ণ রাজনৈতিক শক্তি হিসাবে চিহ্নিত করতে ভূমিকা রেখেছিল। তাহলে এখন পরবর্তী প্রশ্নটা তোলা যাক, এই সবকিছুর পরেও কেন পশ্চিমারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, উদার গণতান্ত্রিক রাষ্ট্রগুলো এখন জামায়াতকে কাছে টানছে? বিগত 10 মাসে জামায়াতের আমিরের একাধিকবার এসব দেশ সফর করা সহ দেশের ভেতরে অন্তত অর্ধ শতাধিক বৈঠক হয়েছে কূটনীতিকদের সঙ্গে জামায়াত ইসলামীর। এমনকি ভারতীয় কূটনীতিকরাও জামায়াতের আমিরের সঙ্গে দেখা করেছেন, সে কথা আমির সাহেব রয়টার্সের সাক্ষাৎকারেও বলে দিয়েছেন।
কারণটা জামায়াত বদলে গেছে এমন সরল গল্প নয়। বাস্তবতা হলো পশ্চিমাদের হিসেব বদলেছে। 2024-এর রাজনৈতিক রূপান্তরের পর বাংলাদেশের ক্ষমতার বিন্যাস এবং মাঠের রাজনীতি নতুন করে সাজানো শুরু হয়। অন্তর্বর্তী সরকার জামায়াতের ওপরে থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং যুক্তি দেয় সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই সিদ্ধান্ত জামায়াতকে আন্তর্জাতিক পরিসরে নতুন বৈধতা দেয়, কারণ পশ্চিমা দূতাবাসগুলোর কাজই হলো বাস্তব ক্ষমতার সম্ভাব্য কেন্দ্রগুলোর সঙ্গে যোগাযোগ রাখা। রূপান্তরের পর যে দল বা গোষ্ঠী কিং মেকার হতে পারে, কূটনীতি সাধারণত তাকে তালিকার বাইরে রাখে না। জামায়াত এখন পরিকল্পিতভাবে একটি ডিপ্লোম্যাটিক রিপজিশনিং করছে। দূতাবাসের ইভেন্টে উপস্থিতি, একের পর এক সৌজন্য সাক্ষাৎ, বিদেশ সফর, নারী নেত্রীদের সামনে এনে জেন্ডার, সংখ্যালঘু, জঙ্গি ইস্যুতে অবস্থান ব্যাখ্যা করা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নির্যাতনের বয়ান তুলে ধরা। এটা ক্লাসিক রাজনৈতিক ব্র্যান্ডিং তৈরি করছে। অতীতের কলঙ্ককে ভিকটিমহুড এবং ব্যুরোক্র্যাটিক ইনক্লুশন গল্প দিয়ে ঢেকে ফেলতে চাইছে, আর আন্তর্জাতিক মহলে এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি করতে চাইছে। পশ্চিমারা এই গল্প শুনছে কারণ তাদেরও দরকার আছে বাংলাদেশের ভবিষ্যৎ সরকারে কারা প্রভাবশালী হতে পারে, কারা রাস্তায় জনসমর্থন বা সংগঠিত ক্যাডার শক্তি রাখে, কারা নির্বাচন এবং রূপান্তর পর্বে চাপ তৈরি করতে পারে। এসব তথ্যভিত্তিক বাস্তবতায় তারা কাজ করে। আরেকটা বড় কারণ হলো ভূ রাজনীতি। বঙ্গোপসাগরকে ঘিরে প্রতিযোগিতা এখন সফট পাওয়ার থেকে হার্ড ইন্টারেস্টে চলে গেছে। বন্দর, অবকাঠামো, প্রতিরক্ষা সহযোগিতা, সাপ্লাই চেইন, নিরাপত্তা, অনেক কিছু যুক্ত। পশ্চিমারা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, বাংলাদেশকে কেবল মানবাধিকার বা নির্বাচন দিয়ে দেখছে না, দেখছে চীনের প্রভাব মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ থিয়েটার হিসেবে। এই প্রেক্ষাপটে সব পক্ষের সঙ্গে কথা বলা, মানে এই যে নীতি, তাদের কাছে সুবিধাজনক। এটা জামায়াতের মতো সংগঠিত শক্তিকে বাইরে রেখে দিলে তারা ভয় পায় যে চীন, তুরস্ক বা অন্যরা সেই জায়গা দখল করে ফেলবে। ফলে পশ্চিমা কূটনীতি এখন নৈতিক প্রশ্নের চেয়ে অ্যাক্সেসকে বেশি মূল্য দিচ্ছে। এখানে আরেকটা নিয়ম কৌশলও আছে। পশ্চিমাদের কাছে বাংলাদেশ অনেক সময় লিভারেজ পলিটিক্সের জায়গা। একদিকে তারা অতীতকে কর্তৃত্ববাদী প্রবণতা, নির্বাচন ব্যবস্থা, দমন নীতি নিয়ে চাপ দিয়েছে, অন্যদিকে তারা বিকল্প শক্তিগুলোকে খোলা চ্যানেল হিসেবে ব্যবহার করতে চেয়েছে, যাতে যে সরকারই আসুক পশ্চিমাদের প্রভাব অটুট থাকে। জামায়াতকে কাছে টানার মধ্য দিয়ে পশ্চিমারা আসলে বাংলাদেশের সব রাজনৈতিক পক্ষকে বার্তা দিচ্ছে যে আমাদের দরজা খোলা, আমাদের সঙ্গে কাজ করলে বৈধতা পাবে। এই বৈধতা রাজনীতিতে অক্সিজেনের মতো, বিশেষ করে যে দলের উপর দীর্ঘদিন সামাজিক এবং নৈতিক চাপ ছিল তাদের জন্য। এই খেলাটা নিষ্ঠুর। কেন বলুন তো? কারণ এর খরচ পশ্চিমা সমাজ দেবে না, দেবে বাংলাদেশের মানুষ, বাংলাদেশকে। পশ্চিমা দূতাবাসের এক একটা সাক্ষাৎ, একটা ছবি, একটা সৌজন্য বৈঠক, এসব জামায়াতের ভেতর এবং বাইরে একটি শক্তিশালী প্রোপাগান্ডা উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। দেখো, দুনিয়া আমাদের মেনে নিয়েছে। এতে দলটির সমর্থক নেটওয়ার্ক চাঙ্গা হচ্ছে, বিরোধী পক্ষরা চাপে পড়ছে, আর রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ নাগরিক পরিসর আরো সংকুচিত হয়ে যাচ্ছে। বিশেষ করে যখন সমাজে সংখ্যালঘু নিরাপত্তা, ব্লাসফেমি রাজনীতি, নারীর অধিকারের প্রশ্ন এবং উগ্রবাদী নেটওয়ার্কের পুনর্গঠন ভয়াবহ আকার ধারণ করছে, তখন আন্তর্জাতিক বৈধতা জামাতকে দেওয়া মানে কি জানেন? আগুনের পাশে কেরোসিনের বোতল রেখে দেওয়া। এখানে আরেকটা তিক্ত সত্যও আছে। পশ্চিমারা জামায়াতকে পরীক্ষা করছে, আর বাংলাদেশ হয়ে যাচ্ছে তার ল্যাবরেটরি। অতীতে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকায় এনগেজমেন্ট করলে ইসলামপন্থীরা মডারেট হবে, এই ধারণা বহুবার ধাক্কা খেয়েছে। তবু একই ধারণা নতুন কাগজে, নতুন দেশে, নতুন মুখে ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশে। রাজনীতিতে এটা বলা যায় পুনরাবৃত্ত ভুল। জামায়াতকে আগে তারা গণতন্ত্র বিরোধী এবং উগ্রবাদী ঝুঁকির দল হিসাবে দেখেছিল, কারণ দলটির ইতিহাস, আদর্শ, সহিংসতার ছায়া একসঙ্গে সেই ছবি তৈরি করেছিল। আর এখন কাছে টানছে কেন? কারণ বাংলাদেশের ক্ষমতার মানচিত্র বদলে গেছে। জামায়াত আন্তর্জাতিকভাবে আক্রমণাত্মক কূটনৈতিক প্রচার চালাচ্ছে, আর পশ্চিমারা নৈতিক অবস্থানের বদলে ভূ রাজনৈতিক অ্যাক্সেসকে প্রাধান্য দিচ্ছে। এই পরিবর্তনকে প্রাগমাটিজম নামে সাজানো হচ্ছে বটে, কিন্তু বাস্তবে এটা বাংলাদেশের গণতন্ত্র এবং বহুত্ববাদের উপর একটি বড় ঝুঁকির বাজি। বাংলাদেশ যদি সত্যি সত্যি একটি স্থিতিশীল
বহুত্ববাদী রাষ্ট্র হিসেবে টিকে থাকতে চায়, তাহলে আন্তর্জাতিক স্বীকৃতির এই রাজনীতি নিয়ে দেশের ভেতরেই পরিষ্কার, কঠোর এবং বাস্তববাদী আলোচনা শুরু করা দরকার। কারণ পশ্চিমাদের খেলার নিয়ম লেখা থাকে তাদের স্বার্থে, কিন্তু ফল ভোগ করে বাংলাদেশ। বাংলাদেশে জামায়াতি রাজনীতির আরেক শক্তি কেন্দ্র বিএনপি, যারা মনে করে জামায়াত তাদের ভাই, ফলে বিএনপি ভাইয়ের সঙ্গে পশ্চিমারা কাজ করতে পারলে জামায়াত ভাইয়ের সঙ্গে কেন করবে না, এই যুক্তিও দিয়েছেন অনেক পশ্চিমা কূটনীতিক। আমি শুনেছি এবং হেসেছি। জামায়াতকে কোলে নেওয়ার মূল্য তো পশ্চিমকে দিতে হবে না, দিতে হবে বাংলাদেশকেই। পশ্চিমের তাতে কি আসে যায় বলুন? আপনার ভাগ্য আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, অন্য কেউ করে দেবে না। ভালো থাকবেন সবাই।